राष्ट्रीय मानवाधिकार संगठन ये मानवाधिकार की रक्षा करती है। इसकी मुख्यालय दिल्ली है। इसकी स्थापना 1993 में हुई। इसका अध्यक्षता सुप्रीम कोर्ट का रिटायर्ड मुख्य न्यायाधीश होते हैं, चीफ जस्टिस ऑफ इंडिया। तथा इसमें 7 सदस्य होती है, कार्यपालिका, विधायिका एवं न्यायपालिका। विधि विधेयक যেটা बिल बनाने की शक्ति विधायकों के पास होती है। विधायक होते एमएलए एमपी, और उसे लागू करने की शक्ति कार्यपालिका के पास होती है, जुडिशियरी। तथा यदि उसे लागू करने में कोई नई चुनौती आती है तो उसके नई में व्यवस्था करने की शक्ति न्यायपालिका के पास होती है। কার্যপালিকা এটা হচ্ছে এক্সিকিউটিভ বডি হচ্ছে কেন্দ্র রাজ্য। এটা হচ্ছে ভাগ 5, এটা হচ্ছে ভাগ 6, মানে হচ্ছে পার্ট 5 পার্ট 6। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর মন্ত্রিপরিষদ। রাজ্য হচ্ছে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী আর মন্ত্রিপরিষদ। বিধায়িকা বিধায়িকা এটা হচ্ছে কেন্দ্রতে আছে পার্লামেন্টের সদস্যদের বলা হয় এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। আর রাজ্যতে আছে বিধানমণ্ডল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, একে বলা হয় এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। পার্লামেন্টের দুটো হাউস, সেটা হচ্ছে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, আর বিধান পরিষদ হচ্ছে বিধানমণ্ডল। ন্যায়পালিকা হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্ট। ন্যায়পালিকা উপরে, কার্যপালিকা উপরে, মানে এখানে যদি রাষ্ট্রপতিকে আমরা ধরি, প্রেসিডেন্টকে। ন্যায়পালিকা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। বিধায়িকার মেন হচ্ছে পিএম, প্রাইম মিনিস্টার। ভাগ 5 হচ্ছে আর্টিকেল 52 থেকে 151। রাষ্ট্রপতি হচ্ছে পকানি কোকা দুয়ো দশম। পকানি এখানে থেকে শুরু। 52, 53, 54, 55, 56, 57, 58, এটা হচ্ছে 59, 60, 61। 52 থেকে 61 অব্দি কি কি আছে? প দিয়ে হচ্ছে রাষ্ট্রপতির পদ। কা দিয়ে হচ্ছে কার্যপালিকার প্রধান। নি হচ্ছে নির্বাচন। কো হচ্ছে কোটা। কা হচ্ছে কার্যকাল, কতদিন থাকবে, টেনিওর, 5 ইয়ার্স। দুই ও দশম, হচ্ছে দুবারা নির্বাচন। সেকেন্ড বার নির্বাচন কিভাবে হবে? যোগ্যতা। হচ্ছে দশা। হচ্ছে শপথ। এটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করা। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি অ্যাবসেন্ট থাকে, বাকি যে 33টা জাজ থাকে, মানে টোটাল সুপ্রিম কোর্টের জাজ সংখ্যা হচ্ছে 34টা। 33 + 1, 1 হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। বাকি 33 এর মধ্যে একজন যে সিনিয়র থাকবে সে দেবে। হচ্ছে মহাভিয়োগ, ইমপিচমেন্ট, আর্টিকেল 61। শুধু মহাভিয়োগ যে শব্দটা, মহাভিয়োগ যে পদ্ধতি, সেটা হচ্ছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনজনের সমান, একই রকম। কিন্তু মহাভিয়োগ, ইমপিচমেন্ট যে ওয়ার্ডটা, সেটা শুধুমাত্র ব্যবহার করা হয় রাষ্ট্রপতির ক্ষেত্রে। বাকিদের ব্যবহার করে সংসদীয় কার্যবাহী দ্বারা, মানে সংসদের কাজের দ্বারা তাদেরকে রিজাইন করানো হয়েছে। রিজাইন করতে বাধ্য করা হয়েছে। অনুচ্ছেদ 52, राष्ट्रपति का पद। राष्ट्रपति देश का औपचारिक माने फॉर्मेलिटी, औपचारिक नाम मात्र के लिए प्रमुख होता है। औपचारिक प्रमुख के रूप में राष्ट्रपति का पद ब्रिटेन से लिया गया है। ব্রিটেনের যেমন মহারানী, সেরকম ভারতবর্ষে হচ্ছে রাষ্ট্রপতি। কিন্তু আমেরিকার যে রাষ্ট্রপতি তার কাছে পাওয়ার থাকে। আমাদের যে রাষ্ট্রপতি তার কাছে শুধুমাত্র ফর্মালিটির পাওয়ার। প্রধানমন্ত্রী যা করবে সেই যে চালু হবে বিল বা যা কিছু আইন প্রণয়নের জন্য, সেটাকে শুধুমাত্র সাইন করে সেটাকে পাস করবে। সেম ফর ন্যাশনাল এমার্জেন্সি অলসো। মন্ত্রিপরিষদ যদি নির্দেশ দেয়, তখন রাষ্ট্রপতি সেটাকে पास करे। अनुच्छेद 53, कार्यपालिका का औपचारिक प्रधान राष्ट्रपति होता है, अर्थात सभी कार्य राष्ट्रपति के हस्ताक्षर के बाद किए जाते हैं किए जाएगा। कार्यपालिका का वास्तविक प्रधान पीएम होता है। कार्यपालिका जो वास्तविक प्रधान সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার। অনুচ্ছেদ 54, রাষ্ট্রপতি का निर्वाचन। রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে 54। ক দিয়ে হলো কার্যপালিকার প্রধান। उसका निर्वाचन एकल संक्रमणीय आनुपातिक पद्धति द्वारा अप्रत्यक्ष रूप से गुप्त मतदान होता है। এই যে আর্টিকেল, রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি, সেটা হচ্ছে একল সংক্রমণীয় আনুপাতিক পদ্ধতি। একল সংক্রমণীয় মানে হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল, আনুপাতিক পদ্ধতি।
সিঙ্গেল ট্রান্সফারেবল প্রেফারেবল ভোট। একল সংক্রমণীয় অনুপাতিক যে প্রণালী সেটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল প্রেফারেবল ভোট। সিঙ্গেল ট্রান্সফারেবল অনুপাতিক পদ্ধতি হচ্ছে প্রেফারেবল ভোট। সিঙ্গেল ট্রান্সফারেবল মানে হচ্ছে যে হেরে যাবে তার ভোটটা অন্যদের মধ্যে সমান অনুপাতে ভাগ করে দেওয়া হবে। যে যে প্রথম কাউন্টিংয়ে হেরে যাবে, যতগুলো পার্সন থাকবে, ক্যান্ডিডেট থাকবে, তত দফার মত গণনা হতে পারে। তো সেক্ষেত্রে প্রথম দফায় যে হেরে যাবে তার ভোটটা অন্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, সেটা হচ্ছে একল সংক্রমণীয় অনুপাতিক পদ্ধতি। এবং এটা হচ্ছে সবাইকে মানে ভোট দিতে হবে, প্রেফারেবল ভোট দিতে হবে 1 2 3 4 করে। যদি 4 জন থাকে 1 2 ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স, ফোর্থ প্রেফারেন্স, এরকম ভাবে। আর তার যে ভোট সেটাতে অংশগ্রহণ করে এমএলএ এমপি, যাদেরকে মানুষজন মানে অপ্রত্যক্ষভাবে যাদেরকে মানুষজন ভোট দিয়ে পাঠায়, তারা হচ্ছে রাষ্ট্রপতিকে নির্বাচন করে। এই যে রাষ্ট্রপতির ভোট, সেখানে শুধুমাত্র পার্টিসিপেট করে লোকসভা আর রাজ্যসভা আর বিধান পরিষদ। বিধানসভা, লোকসভা, রাজ্যসভা আর বিধানসভা, বিধান পরিষদ পার্টিসিপেট করে না। আর রাজ্যসভাতে যে 12 জন থাকে তারা পার্টিসিপেট করে না। আর লোকসভাতে যে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান থাকে, যাদেরকে রাষ্ট্রপতি মনোনয়ন করে, তারাও পার্টিসিপেট করে না। শুধুমাত্র নির্বাচিত যারা সদস্য তারাই ভোট দেয়। যেমন লোকসভাতে 2 জন বললাম, তারা পার্টিসিপেট করে না। রাজ্যসভাতে যে 12 জন থাকে যাদের মনোনয়ন করে রাষ্ট্রপতি, তারা ভোটদান করে না। আর বিধানসভা পার্টিসিপেট করে, বিধান পরিষদ, বিধানমণ্ডল যেটা, সেটা সে পার্টিসিপেট করে না। বিধানসভা পার্টিসিপেট করে কারণ কারণ ন্যাশনাল এমার্জেন্সির সময় 352 আর 354 যেটা স্টেট এমার্জেন্সি, যার জন্য স্টেট এমার্জেন্সি রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে, রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে সেই যে স্টেট এমার্জেন্সি, তার জন্য বিধানসভার যে মেম্বার এমএলএ তাদেরকেও পাঠানো হয় যে যা তুমিও ভোট দাও, সেরকম রাষ্ট্রপতি ভোটে আনো, জিতিয়ে আনো। কারণ সে পরবর্তীকালে যখন 354-এর জন্য স্টেট এমার্জেন্সি থাকবে, তখন তুমি বলতে পারবে না যে এই রাষ্ট্রপতি কিরকম, কারণ সেই তাকে চুজ করে আনছে। ওই জন্য বিধানসভাকে নেওয়া হয়, লোকসভা, রাজ্যসভা আর বিধানসভা। মনোনীত যে সদস্য লোকসভার যে 2 জন আর রাজ্যসভার যে 12 জন, তাদেরকে নেওয়া হয় না। অ্যাংলো ইন্ডিয়ান মানে হচ্ছে ফাদার হচ্ছে ইউরোপের কোনো একটা দেশের। 1947-এ যখন ভারত দেশ স্বাধীন হলো, তখন যারা ইউরোপিয়ান ছিল তারা পালিয়ে গেছিল, তাদের যে সন্তান যারা ভারতবর্ষে রয়ে গেছিল তাদেরকে বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান। তাদেরই বলা হয় যাদের বাবা হচ্ছে ইউরোপের। অপ্রত্যক্ষ বলা হয় কারণ ইনডাইরেক্ট ভোট দান করা হয়। সিঙ্গেল ট্রান্সফারেবল প্রেফারেবল ভোট মানে হচ্ছে ভোট যে প্রথম দফার কাউন্টিংয়ে যে হেরে যাবে তার ভোটটা অন্যদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। রাষ্ট্রপতিকে নির্বাচন করা হয় ইলেকশনের মাধ্যমে। প্রাইম মিনিস্টারকে করা হয় সিলেকশন আউট অফ 273 এমপি, মেম্বার অফ পার্লামেন্টের মাধ্যমে। আর সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যেটা তাকেও সিলেকশন করা হয়। যে যে রিটায়ারমেন্ট নিচ্ছে, সে তার নিচের মধ্যে যে সিনিয়র মোস্ট পার্সন থাকে তাকে সে চুজ করে, সিলেকশন করে। পন্ডিচেরি, দিল্লি, জম্মু কাশ্মীর, এদের বিধানসভা আছে। পন্ডিচেরিতে আছে, দিল্লিতে আছে, ঝাড়খণ্ড আছে। এদের বিধানসভা যেটা, তারাও প্রেসিডেন্সিয়াল ইলেকশনে পার্ট নেয়। বিধানসভা যদি ভঙ্গ হয়ে যায়, সে রাজ্যের বিধানসভা ইলেকশনে পার্ট নেবে না। যদি বিধানসভা ভঙ্গ হয়ে যায়, সে রাজ্যের বিধানসভা ইলেকশনে পার্ট নেবে না। राष्ट्रपति ভোট 6 মাসের মধ্যে করে নিতে হবে, 6 মাসের মধ্যে। अनुपातिक पद्धति, इस पद्धति द्वारा चुनाव में खड़े सभी उम्मीदवारों को वारीयता क्रम में ভোট দেনা होता है, মানে প্রেফারেন্স দিতে হবে 1 2 3 4 করে, ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড प्रेफरेंस, फोर्थ प्रेफरेंस। इस पद्धति द्वारा चुनाव में खड़े सभी उम्मीदवारों को वरीयता क्रम में वोट देना होता है। एकल संक्रमणीय, उसके द्वारा सबसे कम मत पाए उम्मीदवार के वोट के लेकर अधिक वोट पाए उम्मीदवारों के वोट में जोड़ दिया जाता है। प्रधान चरण में मतगणना, इसमें उम्मीदवार की पहली वारियती सूची गिनी जाती है। দ্বিতীয় ভাগ, उसमें দ্বিতীয় ওয়ারিয়তি সূচি গিনি जाती है, মানে ফার্স্ট প্রেফারেন্স কতজনকে দেওয়া হয়েছে সেই অনুসারে প্রথম চরণের মতদান। দ্বিতীয় চরণের মত গণনা হচ্ছে इसमें দ্বিতীয় वारियता सूची गिनी जाती है। यह प्रथम चरण में मत बराबर होने के बाद होता है। প্রথম চরণে যদি ফার্স্ট প্রেফারেন্স যদি দুজনে সমান সমান পায়, তখন সে দ্বিতীয় চরণে मत गणना হয়। बीबी गिरी के निर्वाचन के समय द्वितीय चरण की मतगणना हुई है। अप्रत्यक्ष मतदान, राष्ट्रपति के निर्वाचन में जनता भाग नहीं लेती, बल्कि जनता द्वारा चुने गए प्रतिनिधि भाग लेता है। राष्ट्रपति का निर्वाचक मंडल में लोकसभा, राज्यसभा,
तथा सभी राज्य 29+2 दिल्ली পন্ডিচেরি আর হচ্ছে जम्मू कश्मीर जेटा जम्मू कश्मीर एरा पार्ट अंशग्रहण करे राष्ट्रपति के निर्वाचन मंडल में लोकसभा राज्यसभा के सभी राज्य 29+2 29টা রাজ্য আছে আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার মধ্যে 29টা রাজ্য থেকে সবাই আসবে আর দুজন দিল্লি আর পন্ডিচেরি যে আছে তারা নির্বাচন সদস্যতে ভাগ নেয় দিল্লি পন্ডিচেরি জম্মু কাশ্মীর এরা হচ্ছে ইউনিয়ন টেরিটরি এদের কাছেও বিধানসভা আছে সেই কারণে এরা পার্ট নেই विधान परिषद राज्यसभा के 12 मनोनीत सदस्य तथा लोकसभा के 2 एंग्लो इंडियन राष्ट्रपति के निर्वाचन में भाग नहीं लेती है কারণ তারা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন করে পাঠায় তারা যদি ভোট দেয় তাহলে পক্ষপাতিত্বের একটা ব্যাপার চলে আসবে সেই কারণে मुख्यमंत्री जब विधान परिषद का सदस्य होगा तो वो राष्ट्रपति का निर्वाचन में भाग नहीं लेगा मुख्यमंत्री যদি বিধান পরিষদের অংশ হয় তবে সে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবে না 49th अमेंडमेंट 1990 द्वारा दिल्ली तथा पौंडीचेरी में विधानसभा का गठन किया गया 69 সংশোধন 1990 দিল্লি এবং পন্ডিচেরিতে এই যে দিল্লি আর পন্ডিচেরি অংশগ্রহণ করেছে 29+2 দিল্লি এবং পন্ডিচেরি এই দুজনকে এই দুটো জায়গাতে বিধানসভা গঠন করার আদেশ দেওয়া হয় কারণ সেই সমস্ত জায়গায় এত কাজ থাকে সেই কারণে মুখ্যমন্ত্রীকে একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে যে তারা সেই সমস্ত জায়গায় যে সমস্ত প্রশাসনিক কাজকর্ম তারা সামালবে কিন্তু সেই রাজ্যের মেন যে অধিকর্তা থাকবে সেটা হবে প্রেসিডেন্ট ওই জন্য ইউনিয়ন টেরিটরি প্রেসিডেন্টের আন্ডারে 70th अमेंडमेंट 1990 द्वारा राष्ट्रपति के निर्वाचक मंडल में दिल्ली तथा पौंडीचेरी के राष्ट्रपति के निर्वाचन मंडल में शामिल किया गया 70th अमेंडमेंट 1990 সেখানে বিধানসভা যে নির্বাচন মণ্ডল দিল্লি তথা পন্ডিচেরিকে রাষ্ট্রপতিকে নির্বাচনে বিধানসভা থেকে যারা পার্টিসিপেট করবে তারা যেন ওই ভোটে অংশগ্রহণ করতে পারে সেই সূচনা দেওয়া হয় 70th अमेंडमेंट 1990 লোকসভাতে সদস্য সংখ্যা হচ্ছে 545 রাজ্যসভাতে সদস্য সংখ্যা হচ্ছে 245 এটা হচ্ছে সংসদ পার্লামেন্ট বিধানমণ্ডল এটা হচ্ছে বিধানমণ্ডল স্টেটের लेजिस्लेटिव असेंबली এখানে विधानसभा और विधान परिषद भाग नहीं लेता है क्योंकि पूरा राज्य में विधान परिषद में सब राज्यগুলোতে 29 স্টেট আছে সব স্টেটে বিধান পরিষদ নেই বলে বিধান পরিষদ অংশগ্রহণ করে না বিধানসভা 29 স্টেটে সব স্টেটে বিধানসভা আছে সেই কারণে এখানে 29 লেখা আছে আর সব স্টেটে বিধান পরিষদ নেই শুধুমাত্র 7টা স্টেটে বিধান পরিষদ আছে সেই কারণে বিধান পরিষদ পার্টিসিপেট করে না এবার আমার দেখা যায় যে রাষ্ট্রপতি যখন ভোট দান হয় তখন দেখা যায় লাখ লাখ ভোটে যেতে তো লাখ লাখ জন তো ভোটই দেয় না সেক্ষেত্রে কিভাবে লাখ লাখ ভোট আসে সেটার কাউন্টিং একটা এমএলএ যে ভোট ভ্যালু সেটা হচ্ছে আর সেই রাজ্যের জনসংখ্যা ডিভাইডেড বাই রাজ্যের এমএলএ ইনটু 1000 এরকমভাবে একটা ক্যালকুলেশন করা একটা এমপি মেম্বার অফ পার্লামেন্টের যে ভোট গণনা সেটা হচ্ছে যে সবগুলো এমএলএ যে ভোট ডিভাইডেড বাই कुल संसद की संख्या টোটাল যে সাংসদ মানে মেম্বার অফ পার্লামেন্টের যে সংখ্যা আর উপরে থাকবে কুল এমএলএ কি ভোট টোটাল যে এমএলএ এর ভোট থাকবে সেটা ডিভাইডেড বাই যেটা থাকবে কুল পার্লামেন্টের মেম্বার অফ পার্লামেন্টের সংখ্যা রাজ্যসভা প্লাস লোকসভা এমপি যে ভোট গণনা সেটা হচ্ছে টোটাল এমএলএ ভোট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা লোকসভা এটাকে 708 ধরা হয় ইলেকশন কমিশন এই ডেটাটা দিয়েছে 708 এরকম ধরা হয় ভারত में 29 राज्य की ভোট মিলন এই যে সংখ্যাটা এক এমএলএ যে কাউন্টিং এটা 708 ধরা হয় 708 भारत में 29 राज्य की वोट के मिलाने पर एमएलए का कुल वोट 5,49,495 वोट आता है जबकि एमपी का कुल वोट 5,49,498 के लगभग आता है एमपি যেটা সেটা হচ্ছে 98 আর এটা হচ্ছে 95 এই দুটো মিলে যোগ করে 11 কোটি মতো আসে इस प्रकार राष्ट्रपति के चुनाव में कुल शतक हजार अजुत लोग 11 लाख का वोट लगभग पड़ते हैं राष्ट्रपति के जमानत रखा है 15,000 টাকা রাষ্ট্রপতির জমানত রাশি সেটা হচ্ছে সিকিউরিটি মানির মতো যেটা 15,000 টাকা রাখা হয় সেখানে বলা হয় যে 1/6 যদি ভোট টোটাল ভোটের যদি 1/6 ভোট
তাকে পেতেই হবে। যদি 1/6 যদি ভোট না পায়, 1/6 অংশ যদি ভোট টোটাল কাস্টেড ভোটে যদি না পায়, তখন সেক্ষেত্রে 15,000 টাকা জব্দ হয়ে যায়, মানে 15,000 টাকা ফেরত দেওয়া হয় না। এটা কোনো রকমের তার লস নয়। মেন ব্যাপার হচ্ছে তার হচ্ছে সম্মানের একটা ব্যাপার। একটা রাষ্ট্রপতি যে ভোট দিল, তার 1/6 অংশ যদি ভোট না পায়, তখন সেক্ষেত্রে সেই 15,000 টাকাটা তার কাছে রেখে দেওয়া হয়। সেটা হচ্ছে একটা রকমের সম্মানহানির মতো, সেই জন্য। चुनाव में लड़ने के पूर्व राष्ट्रपति को 15,000 रुपये का जमानत के रूप में आरबीआई के पास रखना होती है। यदि राष्ट्रपति 1/6 भाग से कम वोट मिलेगी तो राष्ट्रपति की जमानत राशि जब्त हो जाएगी। इसे जमानत जब्त होना कहते हैं। वो अपमान का स्थिति, যেটা হচ্ছে অপমানকে স্থিতি। আর্টিকেল 55 কি বলেছে? কোটা সম্বন্ধে বলা হচ্ছে, কোটা হচ্ছে টোটাল যে ভোট কাস্ট হবে, আর নাম্বার অফ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্যান্ডিডেট প্লাস ওয়ান নিচে সেটা থাকবে। টোটাল ভোট ডিভাইডেড বাই নাম্বার অফ ক্যান্ডিডেট প্লাস ওয়ান, তার সঙ্গে হোল যে জিনিসটা বেরোবে তার সঙ্গে +1 করা হবে। যদি মনে করো টোটাল ভোট সংখ্যা থাকবে 100, আর যদি ক্যান্ডিডেট সংখ্যা থাকে 4, তাহলে 100 ডিভাইডেড বাই 4+1 হয়ে যাবে, তাহলে 20+1 হবে, সেটা হবে 21। এক্ষেত্রে একটা एग्जाम्पल নেওয়া হয়েছে, इसमें राष्ट्रपति का कोटा कहते हैं जमानत जब्त होने के बाद भी प्रत्याशी जीत सकती है, किंतु कोटा से कम वोट पाने पर जीते हुए प्रत्याशी को भी हटा दिया जाता है। इसमें राष्ट्रपति का कोटा कहते हैं जमानत जब्त होने के बाद भी प्रत्याशी जीत सकता है, किंतु कोटा से कम वोट पाने पर जीते हुए प्रत्याशी को भी हटा दिया जाता है। कुल ভোট হচ্ছে আচ্ছা, জামানত জব্দ হয়ে যায় মানে 1/6 মনে করো ভোট পায়নি, তো সেই অবস্থায় সেক্ষেত্রে তার জামানত জব্দ হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে সে যদি এই এই যে মিনিমাম কোটা যে রিকোয়ারমেন্ট আছে, সেই কোটা রিকোয়ারমেন্টটা পেয়ে যদি সে জিতে যায়, তখন সেক্ষেত্রে সে জিতে যাবে। কিন্তু এই কোটাটা যদি না পায়, তখন সে হেরে যাবে। যেমন কুল সংখ্যা, সাপোজ টোটাল ভোট হচ্ছে 60 আর ক্যান্ডিডেট আছে 13 ক্যান্ডিডেট, তাহলে হচ্ছে 60 ডিভাইডেড বাই 13 + 4 + 1, সেটা হচ্ছে 16 ডিভাইডেড বাই 14, 60 ডিভাইডেড বাই 14 + 1, সেটা হচ্ছে 74 ডিভাইডেড বাই 14, সেটা হচ্ছে 6, অ্যাপ্রক্সিমেটলি 6। তার মানে 6টা ভোট এক একজনকে পেতেই হবে, তবেই সে জিতবে। এইজন যদি 7 পেয়ে যায়, তাহলে এ জিতে যাবে, তাহলে এ বাকিদের থেকে জিতে যাবে, তখন ডি হয়ে যাবে রাষ্ট্রপতি। যদি সে 1/6 ভোট না পায়, যদি সে 7 পায়, তখন সে তো 1/6 হচ্ছে না, কারণ 60 ভোট মানে 10টা ভোট পেতে হবে। 10টা ভোট পেতে হবে, সেক্ষেত্রে সে যখন 7টা ভোট পাচ্ছে, তার মানে তার জমানত রাশি যেটা 15,000 টাকা আছে, সেটা জব্দ হয়ে গেল, কিন্তু সে ভোটে জিতে যাবে। अनुच्छेद 56, इसमें राष्ट्रपति के कार्यकाल के बारे में बताया गया है। राष्ट्रपति के कार्यकाल 5 वर्ष के होती है। यदि राष्ट्रपति का पद 5 वर्ष से पहले ही खाली हो जाती है तो नया राष्ट्रपति 5 वर्ष के लिए आती है, ना कि बचे हुए कार्यकाल के लिए। अमेरिका के राष्ट्रपति के चुनाव 4 वर्ष के लिए होता है। দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি পার্টিসিপেট করতে পারে। দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি 5 নম্বরের কোটা হয়ে গেলো। আর্টিকেল 56 বলা আছে কার্যকাল, সেটা হচ্ছে 5 বছর। যদি কোনো নতুন রাষ্ট্রপতির পুরনো রাষ্ট্রপতি যদি কোনো কারণে মৃত্যু হয় বা পদ খালি হয়ে যায়, তবে সেই পদের জন্য যে নতুন রাষ্ট্রপতিকে নির্বাচন করা 6 মাসের মধ্যে নির্বাচন করে নিতে হয়। তো 6 মাসের মধ্যে যে রাষ্ট্রপতি নতুন আসে, তো সেই রাষ্ট্রপতি 5 বছরের জন্য আবার আসে। এমন নয় যে সেই যে যদি 2 বছর পর মারা যায়, বাকি যে 3 বছর আছে সেটার জন্য নয়, তো টোটাল একটা টেনিওর নিয়ে আসে, সেটা হচ্ছে 5 বছর। আমেরিকার যে রাষ্ট্রপতি ইলেকশন হয়, সেটা 4 বছর অন্তর অন্তর হয়। এবার 57 হচ্ছে দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে। এক্সাম্পল হচ্ছে যেমন রাজেন্দ্র প্রসাদ পার্টিসিপেট করেছিল, একমাত্র এক্সাম্পল। দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচনে পার্টিসিপেট। एक ही राष्ट्रपति दोबारा निर्वाचित हो सकता है। अब तक डॉक्टर राजेंद्र प्रसाद ही दोबारा निर्वाचित हुए हैं। অনুচ্ছেদ 58 হচ্ছে যোগ্যতা দেওয়া থাকবে, সেটা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে ফার্স্ট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 35 ইয়ার অর মোর এজ হতে হবে, যে আবশ্যিক হতে হবে, সেটা হচ্ছে আবশ্যিক। 1 নম্বর ভারতীয় ইন্ডিয়ান সিটিজেন, তারপর 2 নম্বর হচ্ছে গ্রেটার দেন 35 ইয়ার্স এজ হতে হবে। আর তার 3 নম্বর হচ্ছে লোকসভার যে যোগ্যতা আছে সেটা পাস করতে হবে। লোকসভার যোগ্যতা তো সিম্পল, লোকসভার যোগ্যতা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন আর 25 বছর আয়ু, কিন্তু এক্ষেত্রে 35 বছর আয়ু লাগবে, ইন্ডিয়ান সিটিজেন লাগবে। আর একটা হচ্ছে জমানত আছে 15,000 টাকা জমা দেওয়ার ক্ষমতা থাকতে হবে, 15,000 টাকা জমা দেওয়ার ক্ষমতা। 2 নম্বর হচ্ছে ভারতের নাগরিক, তার 35 বছরের বয়স্ক, আর লোকসভার যে যোগ্যতা সেই যোগ্যতা পাস করতে হবে। 4 নম্বর হচ্ছে 50 জন প্রস্তাবক আর 50 জন অনুমোদক আনতে হবে। সেই 50 জন যে প্রস্তাবক থাকবে তারা ডিফারেন্ট হবে, আর 50 জন যে অনুমোদক হবে তারা হবে ডিফারেন্ট, মানে তারা
ওভারল্যাপ করবে না। 50 জন ডিফারেন্ট প্রস্তাবক চাই, 50 জন ডিফারেন্ট অনুমোদক চাই ফ্রম লোকসভা, রাজ্যসভা, পার্লামেন্ট, সংসদ থেকে। যোগ্যতা, वो भारत का नागरिक है আর 35 বছরের আয়ু হবে। লোকসভা के सांसद बनने की যোগ্যতা হতে হবে, লোক সংসদ बनने की যোগ্যতা, লোকসভার সাংসদ बनने की যোগ্যতা তো ভারতীয় নাগরিক, আর হচ্ছে 25 বছরের আয়ু, আর হচ্ছে 50 প্রস্তাবক আর 50 অনুমোদক আনতে হবে। আর্টিকেল 59 কি বলছে? আর্টিকেল 59 বলছে দশা, কন্ডিশন, যা হওয়া চলবে না। কি হওয়া চলবে না? ফার্স্টে 58 হলো যোগ্যতা, মানে কি হতেই হবে, আর 59 হচ্ছে দশা, মানে কি হওয়া চলবে না। 1 নম্বর হচ্ছে পাগল হওয়া চলবে না, 2 নম্বর ব্যাংক্রাফট হওয়া চলবে না, দেউলিয়া হওয়া চলবে না, মানে হচ্ছে লাভের পথে থাকা যাবে না। ফার্স্ট রিজাইন, গভর্নমেন্ট জব যদি যদি থাকে তবে তাকে রিজাইন করতে হবে, দেন পার্টিসিপেট ইন ইলেকশন। কিন্তু এ ব্যাপারে একটা আইরনি আছে, যদি সংসদে সে যদি মেম্বার হয়, মানে লোকসভা বা রাজ্যসভা যদি সে মেম্বার হয়, তখন সে ভোট লড়তে পারবে, আর যদি ভোটে যখন জিতে যাবে তখন তাকে সংসদে সেই পদটা ত্যাগ করতে হবে। ত্যাগ করে দিলে হলো। সংসদের যে লোকসভা রাজ্যসভা আছে, লোকসভা রাজ্যসভা, বিধানমন্ডলের যে বিধানসভা বিধান পরিষদ আছে, যদি জিতে যায় তখন সে রিজাইন করে দিলে হবে। কিন্তু সে যদি সরকারি চাকরি করে তখন তাকে ছেড়ে দিতে হবে, তবেই সে इलेक्शन में पार्टिसिपेट करते हुए जेता तो दूर कथा। पागल व दिवाली ना होना, लाभ के पद पर ना होना, संसद या विधानमंडल में किसी भी सदस्य ना होना, संसद या विधानमंडल में किसी का भी सदस्य ना होना, না হো, মানে এটা ভোট লড়তে পারবে, ভোট লড়তে পারবে, কিন্তু যখন জিতে যাবে তখন সেই পদটা ছেড়ে দিতে হবে। কিন্তু এক্ষেত্রে কি হবে, রিজাইন করতে হবে তবে সে ভোট লড়তে পারবে। यदि कोई सदस्य राष्ट्रपति निर्वाचित हो गया तो उसे शपथ लेने से पूर्व अपने सदन की सदस्यता स्थागनी रिजाइन देना पड़ता है। सरकारी नौकरी लाभ का पद कहलाता है, संसद मंत्री विधायक लाभ का पद नहीं है, ये जनता का सेवक है। এই যে মন্ত্রী, যে বিধায়ক, এসব হচ্ছে জনতার সেবক, আর সরকারি যে চাকরি করে তারা হচ্ছে লাভের পদে আছে। এটা হচ্ছে নোট। অনুচ্ছেদ 60, আর্টিকেল যে 60 সেটা বলছে শপথ, মানে ওথকে পড়াবে। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে 33 প্লাস চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকে, 33 জাজ থাকবে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হচ্ছে একটা, তা সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ও প্রেসিডেন্টের ওথ পড়াবে 34 জাজের মধ্যে। কিন্তু সে যদি না অ্যাবসেন্ট থাকে তখন আউট অফ যে 33 জাজ থাকবে তার সিনিয়র মোস্ট যে জাজ থাকবে সুপ্রিম কোর্টে, সে হচ্ছে পড়াবে। সুপ্রিম কোর্ট আর্টিকেল 124 আমরা পড়বো। राष्ट्रपति का शपथ दिलाने का कार्य सर्वोच्च न्यायालय की मुख्य न्यायाधीश करती है। इसके अनुपस्थिति में सुप्रीम कोर्ट के शेष 33 में से वरिष्ठ न्यायाधीश दिलाएगी। এটা 33 হবে। न्यायिक शक्ति, अनुच्छेद 72 के अंतर्गत राष्ट्रपति के धर्म क्षमा शक्तियां है। राष्ट्रपति क्षमा करने से पूर्व गृह मंत्रालय की सलाह लेता है, जो 5 प्रकार के किसी सजा का माफ कर सकती है। 5 প্রকারের বিভিন্ন ধরনের যে শাস্তি আছে সেই সমস্ত শাস্তিকে রাষ্ট্রপতি মাফ করতে পারে। ক্ষমা দান যে পদ্ধতি আছে সেই ক্ষমা করতে পারে, সেটা স্যার সেটা তার পাওয়ারের মধ্যে পড়ে। 5 রকমের যে রাষ্ট্রপতির যে ক্ষমাদান পদ্ধতি আছে সেই ক্ষমাদান পদ্ধতিগুলো আর্টিকেল 72 তে আছে। পার্ডন, 1 নম্বর হচ্ছে কমপ্লিট পার্ডন, মানে কমপ্লিট পার্ডন হচ্ছে হোম মিনিস্টার থেকে অ্যাপ্রুভাল নিতে হবে সবগুলো ক্ষেত্রেই। তো 1 নম্বর হচ্ছে কমপ্লিট পার্ডন, মানে যদি তার ফাঁসি হয় কমপ্লিট মাফ, সে একদম স্বাধীনভাবে ঘুরতে পারে ভারতবর্ষে। যে সে যদি মার্ডার করে থাকে তবুও কমপ্লিট পার্ডন করতে পারে, রাষ্ট্রপতির কাছে পাওয়ার আছে আর্টিকেল 72 দ্বারা। কিন্তু এটা বিবেক শক্তির উপর অনেকটা নির্ভর করে। সেকেন্ড হচ্ছে লঘুকরণ, কমিউনিশন হচ্ছে নেচার, মানে প্রকৃতিটা সে চেঞ্জ করে দেবে। মানে 10 ইয়ার যদি কঠোর সাজা থাকে তবে 10 ইয়ার তাকে সাধারণ সাজাতে ট্রান্সফার করে দিতে পারে। 10 ইয়ার কঠোর থেকে 10 ইয়ার সাধারণ, মানে শাস্তির টেনিওরটা এক থাকবে কিন্তু নেচারটা চেঞ্জ করে দেবে, তখন তাকে বলে লঘুকরণ। আর পরিহার, রেমিশন হচ্ছে সময়টাকে কম করে দেবে। যদি 10 বছর কঠোর তার সাজা থাকে তবে সেটাকে 5 বছর কঠোর করে দেবে, মানে নেচারটা একই থাকবে কিন্তু তার টেনিওরটাকে কম করে দেবে। নেচার থেকে সেম থাকবে। এক্সাম্পল যেমন বললাম 10 বছর যদি কঠোর থাকে 5 বছর কঠোর করে দিতে হবে। আর কোন শাস্তিতে রেমিশন মানে পরিহার যেটা সেটা প্রয়োগ চলে না, সেটা হচ্ছে হ্যাঙ্গিং। মানে টেনিওর কম করবে কি সেটা কি বলতে পারে যে 5 মিনিট, 5 মিনিট সে যদি বলে যে 1 ঘন্টা ধরে তার ফাঁসি হয়, 1 ঘন্টা ধরে তো ফাঁসি হয় না, 5 মিনিট ধরে সে যে গলার যে হাড়টা সেটা ভেঙে যায় তাতে মারা যায়। সেক্ষেত্রে কোন শাস্তিতে রেমিশন প্রয়োগ হয় না সেটা হচ্ছে হ্যাঙ্গিং। রেসপাইট হচ্ছে বিরাম। হেলথ ইস্যু যদি থাকে কারো তখন সেক্ষেত্রে কিছু সময়ের জন্য তাকে বিরাম লাগাতে পারে। তারপরে যেমন একটা এক্সাম্পল হচ্ছে প্রেগনেন্ট ওমেনে যদি ফাঁসির সাজা দিয়ে দেয় তবে রাষ্ট্রপতি কিছুদিনের জন্য বিরাম তাকে দিতে পারে, কিছুদিনের জন্য হেলথ ইস্যুর কারণে কিছুদিন স্টে অর্ডার, তারপরে পরবর্তীকালে আবার তার ফাঁসি হবে। রেপ রাইট হচ্ছে প্রতিলম্বন, মানে অস্থায়ী
অস্থায়ী স্টে অর্ডার, মানে অস্থায়ী রোক। এর বলে স্পেশালি ফাঁসির ক্ষেত্রে আর্টিকেল 72 তে রিপ্রাইভ করতে পারে, প্রতিলম্বন, মানে অস্থায়ী রোক। যেমন যদি যদি রাষ্ট্রপতি যদি বিদেশ ভ্রমণে যায়, তখন সেক্ষেত্রে যদি কোনো ফাঁসির সাজা যদি দেওয়া হয়, তবে সেই সময়তে রাষ্ট্রপতি আগে থেকে বলে যায় যে এই সময়তে যাই হবে সেটা বন্ধ থাকবে, আমি এসে পরে সেটার ক্ষেত্রে একবার দেখবো, তারপর হচ্ছে তার ফাঁসি দেওয়া হবে। এরকম হচ্ছে পদ্ধতি। न्यायिक शक्ति अनुच्छेद 72 अंतर्गत राष्ट्रपति की क्षमा शक्तियां है। राष्ट्रपति क्षमा करने से पूर्व गृह मंत्रालय की सलाह लेता है। वो 5 प्रकार किसी सजा को माफ कर सकता है। क्षमा, जब राष्ट्रपति किसी भी सजा को पूरा तरह माफ करता है तो उसे क्षमा कहते हैं। সেটা হচ্ছে কমপ্লিট পার্ডন। সেখানে হচ্ছে লঘুকরণ হচ্ছে কমিউনিশন। जब राष्ट्रपति लघुकरण, इसमें राष्ट्रपति सजा की प्रकृति को बदलते हैं किंतु समय नहीं घटाते हैं। মানে 10 বছর যদি কঠোর থাকে 10 বছর সেটাকে সাধারণ করে দেবে, 10 বছর সাধারণ সাজা। एग्जाम्पल, फांसी की सजा में आजीवन कारावास पर कारावास 10 साल, কঠোর কারাবাস কি 10 সাল সাধারণ কারাবাস। আচ্ছা, 10 সাল কঠোর কারাবাস থেকে যদি হয় 10 সাল সাধারণ কারাবাস, সেটা একটা এক্সাম্পল। আরেকটা হচ্ছে ফাঁসির সাজা থেকে তাকে বলা হলো আজীবন কারাবাস। प्रतिहार परिहार प्रतिहार, इसमें राष्ट्रपति समय घटाता है किंतु प्रकृति नहीं। 10 साल कठोर कारावास से 5 साल कठोर कारावास। इसका प्रयोग फांसी के सजा पर नहीं हो सकती है। विराम, किसी कैदी के स्वास्थ्य उचित नहीं है तो उसका सजा पर राष्ट्रपति कुछ समय के लिए रोक लगा देता है। प्रतिलंबन, राष्ट्रपति जब फांसी की सजा को कुछ समय के लिए रोक लगाता है तो उस प्रतिलंबन कहते हैं। यह इसलिए लगाया जाता है कि कैदी दया याचिका का अपील कर सके। सपोज राष्ट्रपति सिविल कोर्ट तथा सेना की कोर्ट दोनों की सजा माफ कर देते हैं, जबकि राज्यपाल केवल सिविल कोर्ट की सजा माफ कर सकती है, मौत की सजा राज्यपाल छोड़कर। যে মৃত্যুর যে সাজা সেটা রাজ্যপাল করতে পারে না। আর সিভিল কোর্ট আর মার্শাল কোর্ট দুটোতে রাষ্ট্রপতি করতে পারে, কিন্তু শুধুমাত্র রাজ্যপাল সিভিল কোর্টে করতে পারে। राज्यपाल भी सजा माफ कर सकती है किंतु फांसी एवं सेना की सजा को माफ नहीं कर सकता। अमेरिका में राष्ट्रपति भी सेना की सजा को माफ नहीं कर सकता। सैन्य शक्ति, রাষ্ট্রপতির কাছে কিছু সৈন্য শক্তি আছে। সৈন্য শক্তি কি আছে? রাষ্ট্রপতি হচ্ছে যুদ্ধ ঘোষণা করতে পারে, যুদ্ধ বিরাম যেটা ঘোষণা সেটাও রাষ্ট্রপতি করে, নিউক্লিয়ার অ্যাটাক যেটা সেটাও রাষ্ট্রপতি করে। ফার্স্ট হচ্ছে যুদ্ধ ঘোষণা রাষ্ট্রপতি করবে, যুদ্ধ বিরাম রাষ্ট্রপতি করবে, নিউক্লিয়ার অ্যাটাক এখন পাঁচ লেভেলের সিকিউরিটি আছে। ফার্স্ট হচ্ছে প্রেসিডেন্ট বলবে করো, তারপরে পিএম বলবে করো, তারপরে ডিফেন্স মিনিস্টার বলবে করো, অ্যাপ্রুভাল যেটা প্রেসিডেন্ট বলবে ওকে, তারপর প্রাইম মিনিস্টারের অ্যাপ্রুভাল, তারপর ডিফেন্স মিনিস্টারের অ্যাপ্রুভাল, তারপর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যেমন অজিত ডোভালের অ্যাপ্রুভাল, তারপর হচ্ছে আর্মি চিফের অ্যাপ্রুভাল। এটাতে এয়ারফোর্স বা ইন্ডিয়ান নেভি চায় না, সেটা হচ্ছে আর্মি চিফের অ্যাপ্রুভাল যাবে, তবেই শুধুমাত্র নিউক্লিয়ার অ্যাটাক পসিবল। আর যে সৈন্য শক্তির প্রসঙ্গে বলেই, রাষ্ট্রপতি হচ্ছে সবার উপরে, তার নিচে আছে ডিফেন্স মিনিস্টার, তার নিচে আছে চিফ অফ ডিফেন্স স্টাফ, সিডিএস, যেটা আমাদের এখনো বিপিন রাওয়াত আছে। বিপিন রাওয়াতের আন্ডারে আছে আর্মি আছে, এয়ারফোর্স আছে আর নেভি আছে। প্রেসিডেন্ট সবার উপরে, তার নিচে আছে ডিফেন্স মিনিস্টার, তার নিচে আছে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তার নিচে আছে আর্মি, এয়ারফোর্স আর নেভি। ফার্স্টে প্রেসিডেন্ট, তার নিচে আছে ডিফেন্স মিনিস্টার, তার নিচে আছে সিডিএস বিপিন রাওয়াত, তার নিচে আছে আর্মি আছে আলাদাভাবে, এয়ারফোর্স আছে আলাদাভাবে, নেভি আছে আলাদাভাবে। নেভির যে মেন যে হেড থাকবে সে কিন্তু এয়ারফোর্সের যে হেড আছে তাকে কিন্তু পারমিশন তাকে কোনো রকম অর্ডার দিতে পারবে না। আবার আর্মির যে হেড আছে, সে এয়ারফোর্সের যে হেড আছে তাকে কোনো রকম সে অর্ডার দিতে পারবে না। সেটা হচ্ছে सैन्य शक्ति। यह 3 सेना के प्रधान होता है, अतः जहाँ किसी देश में युद्ध और विराम की घोषणा करती है। রাজনৈতিক শক্তি, তার কাছে কিছু রাজনৈতিক শক্তি আছে। রাজনৈতিক শক্তি পলিটিক্যাল পাওয়ার কিরকম, ডিপ্লোম্যাটিক যে পাওয়ার, কূটনৈতিক পাওয়ার সেটা আছে। যেমন রাজদূত সে ইন্ডিয়া থেকে ফরেন ল্যান্ডে সেন্ড করতে পারবে। ইউপিএসসি পাস করে যেমন আমাদের ইন্ডিয়ান ফরেন সার্ভিসরা থাকে, তারা রাজদূত অ্যাম্বাসেডার হিসেবে যায়। আর এই প্রসঙ্গে একটা বলে রাখার কথা,
যে অ্যাম্বাসেডার যে রাজদূত বলা হয়, হি নিডস টু পাসপোর্ট, যেটা সে পাসপোর্ট ইন্ডিয়া থেকে যে পারমিশন, সে পাসপোর্টে প্রেসিডেন্টের সাইন থাকে। আর অন্য দেশের যদি অ্যাম্বাসেডার যদি ভারতবর্ষে আসে, সেক্ষেত্রে হি নিডস টু গিভ হিজ ইন্ট্রোডাকশন ইন ফ্রন্ট অফ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আফটার রিচিং ইন্ডিয়া। ভারতবর্ষে পৌঁছানোর পর তাকে তার ইন্ট্রোডাকশন আমাদের প্রেসিডেন্টের কাছে দিতে হয়, যে ফরেন কান্ট্রি থেকে যখন কেউ ইন্ডিয়াতে আসে। আর এক্ষেত্রে বলে রাখা দরকার, কমনওয়েলথ যে সমস্ত কান্ট্রি, যেমন যে সমস্ত দেশে ব্রিটেন তাদের কলোনি স্থাপন করেছিল, সেগুলো হচ্ছে কমনওয়েলথ কান্ট্রি। কমনওয়েলথ কান্ট্রির যে সমস্ত অ্যাম্বাসেডার আছে তাদেরকে বলা হয় হাই কমিশনার। সে যে দেশেই থাকুক, ইন্ডিয়ার যদি অ্যাম্বাসেডার যদি পাকিস্তানে থাকে, তখনও তাকে বলা হয় হাই কমিশনার। আবার ইন্ডিয়ার যদি অ্যাম্বাসেডার যদি জাপানে থাকে, তখনও তাকে বলা হয় হাই কমিশনার। আর বাইরের দেশে যে যদি জাপান থেকে আসে বা রাশিয়া থেকে আসে, তখন তাকে বলা হয় অ্যাম্বাসেডার। পাসপোর্ট দেয় ইন্ডিয়া, ভিসা দেয় সেই ফরেন কান্ট্রি, যে দেশে যাবো সেই দেশ থেকে ভিসা, সেই দেশের যে অ্যাম্বাসেডার আছে, ভারতের যে অ্যাম্বাসি থাকে সেখান থেকে নিতে হবে। এটা হচ্ছে রাজনৈতিক শক্তি। जह भारत के राजदूत के विदेश में भेजना है तथा विदेशी राजदूत को भारत में आने की अनुमति देता है। विदेश जाने वाले मंत्री राष्ट्रपति से अनुमति लेकर जाता है। রাষ্ট্রপতিকে আপাতকালীন শক্তি, রাষ্ট্রপতির কিছু কিছু এমার্জেন্সি যে পাওয়ার আছে, সেই এমার্জেন্সি পাওয়ারগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে এমার্জেন্সি যে পাওয়ারগুলো আছে সেটা হচ্ছে আর্টিকেল 352 এর মাধ্যমে বিদেশি আক্রমণ যদি হয়, বা সশস্ত্র বিদ্রোহ হয়, বা অশান্তিকে এখন ইন্দিরা গান্ধীর টাইমে মিসইউজ হয়েছিল বলে অশান্তিকে হাঁটিয়ে দেওয়া হয়েছে। একমাত্র আর্টিকেল 32 মানে ন্যাশনাল এমার্জেন্সি যেটা, সেটা লাগু করা যাবে কখন? 1 নম্বর বিদেশি আক্রমণ, 2 নম্বর হচ্ছে যদি সশস্ত্র বিদ্রোহ হয় দেশের মধ্যে, সেকেন্ড হচ্ছে স্টেট এমার্জেন্সি, সেটা হচ্ছে আর্টিকেল 356, থার্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, সেটা হচ্ছে আর্টিকেল 360। এখনো পর্যন্ত ভারতবর্ষে লাগেনি। আর্টিকেল 356 যেটা স্টেট এমার্জেন্সি, অনেকবার লেগেছে। বিদেশি আক্রমণ, সশস্ত্র বিদ্রোহ আর্টিকেল 352। উপদেশ কে দেবে? মন্ত্রিমণ্ডল দেবে, লিখিত উপদেশ দেবে। লাগু কে করবে? প্রেসিডেন্ট করবে 30 দিনের জন্য। তারপরে পার্লামেন্টে পাঠাবে অনুমোদনের জন্য। পার্লামেন্ট লোকসভা বা রাজ্যসভাতে 2/3 মেজরিটিতে পাস করবে, তখন হচ্ছে 6 মাসের জন্য সেটা ভ্যালিড হবে। এবার 6 মাস করে সেটা ইনফিনিটি অব্দি চলতে পারে, সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। আর্টিকেল যেটা 358, আর্টিকেল যেটা 352 যদি লেগে যায়, তবে অটোমেটিকলি আর্টিকেল 358 লেগে যাবে। আর্টিকেল 352 লাগলে আর্টিকেল 358 অটোমেটিক লেগে যাবে। আর্টিকেল একটার সঙ্গে একটা ফ্রি। আর্টিকেল 358 বলা হয়েছে যে আর্টিকেল যে 19, 1 থেকে 6 পর্যন্ত যে মৌলিক অধিকারগুলো দেওয়া হয়েছিল সেগুলো সমাপ্ত হয়ে যাবে। আর্টিকেল 359 এক্সেপ্ট 20 আর 21 যেটা আছে সেটা বাদ দিয়ে বাকি সবগুলো, আর্টিকেল 12 to 35, সেগুলো অ্যানাল করে দেওয়া যাবে যদি প্রেসিডেন্ট চায়। আর যদি না চায় তবে সেগুলো থাকবে, কিন্তু যে আর্টিকেল 350 অটোমেটিক লেগে যাবে। মানে আর্টিকেল যে 19, যে স্পাইনটা, মানে যাকে বলা হয় মেরুদণ্ড, তাকে ভেঙে দেওয়া হলো প্রথমেই। এবার সে যদি চায় তবে 2021কে শুধু বাদ দিয়ে বাকি যে 12 to 35 আছে, যেগুলো মৌলিক অধিকার, সবগুলোকে সে বিনাশ করতে পারে, নালিফাই করতে পারে সে ন্যাশনাল এমার্জেন্সি টাইমে। আর এই সুযোগ সঙ্গে বলে রাখি, আর্টিকেল যে 23-তে বলা হয়েছিল যে বিনা মজুরিতে কাজ করানো যাবে না, তখন সেটা করা যাবে আর্টিকেল 23 ন্যাশনাল এমার্জেন্সির সময়। যারা এনসিসি করে আছে তাদেরকে আর্মিতে যোগদান করতে হবে। আর্টিকেল 25-26 সেটাকেও স্তব্ধ করা যাবে। আর্টিকেল 25 বলা আছে ধার্মিক স্বতন্ত্রতা, আর্টিকেল 26 বলা আছে সাময়িক ধার্মিক স্বতন্ত্রতা, দুটোকেই বন্ধ করা যাবে সেই পরিস্থিতিতে। राष्ट्रीय आपात अनुच्छेद 352, जब किसी भी विदेशी आक्रमण हो जाए या सशस्त्र विद्रोह हो जाए तो मंत्रिमंडल की सिफारिश पर राष्ट्रपति राष्ट्रीय आपात की घोषणा करती है। घोषणा के 30 दिन के अंदर संसद को दोनों सदन द्वारा राष्ट्रीय आपात का अनुमोदन करना आवश्यक है। यदि राज्यसभा कर दिया तथा लोकसभा भंग है तो नई लोकसभा 30 दिन के भीतर अनुमोदन करेगी। दोनों सदनों में अनुमोदन मिलने के बाद आपात खनिक मान तक और 6 मंथ आपात 6 मंथ तक लागू অনুমোদক অনন্তকাল तक बढ़ाया जा सकता है। 6 মাস করে অনন্তকাল পর্যন্ত বাড়ানো যাবে, ইনফিনিটি টাইম। यदि राष्ट्रपति बिना मंत्रिमंडल सिफारिश के आपात लागू कर देता है तो इसकी चुनौती सुप्रीम कोर्ट में दी जा सकती है। राष्ट्रीय आपात का प्रभाव, इसमें मूल अधिकार स्थगित कर दिया जाता है। देश का संसदीय ढांचा प्रभावित हो जाता है। अनुच्छेद 352 जब लागू होता है, अनुच्छेद 358 स्वतः लागू हो जाता है। आर्टिकल 350 ऑटोमेटिक लागू हो जाए।
दी गई विभिन्न प्रकार की स्वतंत्रता को স্থগিত कर दिया गया। এটা যেটা আর্টিকেল 358, যেটা আর্টিকেল 358 কি করে, আর্টিকেল 19 যে সমস্ত 7টা অধিকার দেওয়া হয়েছে তার মধ্যে সম্পত্তি যে অধিকারটা সেটা বাদ দিলে 6টা যেটা থাকে সেই 6টা অধিকারকে সঙ্গে সঙ্গে ভেঙে দেয়, মানে আর্টিকেল মেরুদণ্ড যেটা সেটা ভেঙে देय। अनुच्छेद 359 आपातकाल के दौरान राष्ट्रपति के यह अधिकार देता है कि वो अनुच्छेद 20 एंड 22, 20 एंड 21 को छोड़कर किसी भी मूल अधिकार को स्थगित कर सकता है। राज्य सरकार शक्ति विहित हो जाती है, राज्य सरकार शक्ति विहीन हो जाती है, राज्य सरकार शक्ति विहीन हो जाए। संसद राज्य सूची के विषय में कानून बना सकती है, किंतु यह प्रभावी केवल 1 साल तक रहता है। अच्छा, 1 साल পর্যন্ত প্রভাবিত থাকবে, তারপরে থাকবে না। अनुच्छेद 352 में पहली बार मंत्रिमंडल शब्द का चर्चा हुआ है। अब तक 3 बार राष्ट्रीय आपात लगा, 1962 चीन युद्ध, 1971 বাংলাদেশ সংকট, 1975 আন্তরিক অশান্তি। এ প্রসঙ্গে বলা ভালো যে সংসদ যে রাজ্য সূচির যে বিষয়টা আছে, রাজ্য সরকার শক্তিবিহীন হয়ে যায়, ঠিক আছে। সংসদ মানে আমাদের যে পার্লামেন্ট, সে হচ্ছে রাজ্য সূচিতে যে সমস্ত আইনগুলো আছে, একটা হচ্ছে স্টেট লিস্ট, একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। স্টেট লিস্টে যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়ে আইন বানাতে পারবে, কিন্তু সেটা শুধুমাত্র 1 বছরের জন্য ভ্যালিড থাকবে। নোট, অনুচ্ছেদ 352 में पहली बार मंत्रिमंडल शब्द का चर्चा हुआ है। आर्टिकल 352 যেটা সেটাতে প্রথমবার মন্ত্রিমণ্ডল যে শব্দটা সেটা চর্চা আছে। 3 বার ন্যাশনাল এমার্জেন্সি, 1 নম্বর হচ্ছে চীন যুদ্ধ 1962, 1971 সেটা হচ্ছে বাংলাদেশ সংকট, থার্ড হচ্ছে 1975 সেটা হচ্ছে অভ্যন্তরীণ অশান্তি, এটা इंदिरा गांधी समय मिसयूज হয়েছিল এইটাই। इसमें लोकसभा का कार्यकाल 1 वर्ष के लिए बढ़ा दिया जाता है। সেটা যদি 5 বছর থাকে সেটা 6 বছর করে দেওয়া হয়। সাপোজ 5 বছর হয়ে গেছে, এবার ভোট হওয়ার কথা, তবেই যে নতুন লোকসভা আসবে সেটা লোকসভা আসবে, তো যুদ্ধের মধ্যে সেটাকে এক্সটেন্ড করে 6 বছর করে দেওয়া হয়। রাজকীয় আপাত তথা রাষ্ট্রপতি শাসন কখন হয়, সেটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, সেটা হচ্ছে আর্টিকেল 356। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, রাজ্য সরকারের কোনো অধিকার থাকে না, বাজেট যেটা করবে সেটা বাজেট করতে পারবে না, সেটা করবে পার্লামেন্ট। রাজ্যসূচিতে যে সমস্ত জিনিসগুলো আছে, যে স্টেট লিস্ট আছে, সেগুলো সম্বন্ধে আইন বানাবে, সেটা হচ্ছে পার্লামেন্ট। প্রাইম মিনিস্টার মোদি 2019 থেকে 2024 অব্দি আছে। এবার যদি যুদ্ধ হয় তখন যে ছেলেদের ইলেকশনের সময় থাকে, সাপোজ 2024 যুদ্ধ লেগে গেল, তখন হচ্ছে টাইম পিরিয়ড এক্সটেনশন হয়ে যাবে 5 বছর থেকে 6 বছর। 2023 থেকে 2023 সাপোজ 2024 হচ্ছিল, সেটা 2025 করে দেওয়া হবে। এক্সটেনশন অফ দ্য টেনিওর অফ দ্য প্রাইম মিনিস্টার টাইম পিরিয়ড, প্রাইম মিনিস্টার যে টেনিওর থাকে সেটা এক্সটেন্ড করে দেওয়া হবে, লোকসভার যে টেনিওর থাকবে সেটা 5 থেকে 6 বছরে এক্সটেন্ড করে দেওয়া হবে। এবারে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি ক্যান বি ইমপ্লিমেন্টেড ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি। সাপোজ এবার জম্মু কাশ্মীরে আক্রমণ যদি হয়, তখন জম্মু কাশ্মীরের আশেপাশে যে এলাকায়, সেই সমস্ত এলাকায় ন্যাশনাল এমার্জেন্সি যদি অ্যাপ্লাই করে পরে কাজ চলে যায়, তাহলে ঠিক আছে, নয়তো পুরো দেশে অ্যাপ্লাই করতে হবে। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ন্যাশনাল এমার্জেন্সি মানে গোটা দেশে আছে ন্যাশনাল এমার্জেন্সি। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এখনো পর্যন্ত আসেনি। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যে কনসেপ্ট সেটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে, আর ন্যাশনাল এমার্জেন্সি যে কনসেপ্ট সেটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। আর্টিকেল 356 হচ্ছে রাষ্ট্রপতি শাসন, সেটা হচ্ছে স্টেট এমার্জেন্সি। আর্টিকেল 356 এবার কখন এটা লাগু হয়, সেটা হচ্ছে আর্টিকেল 355 সেটা পড়লে জানা যাবে। যদি সিএম যদি 50% মেজরিটি না থাকে, সিএম এর চিফ মিনিস্টার যদি 50% মেজরিটি না থাকে, তখন সেক্ষেত্রে লাগবে। সেকেন্ড হচ্ছে 365, যদি রাজ্য কেন্দ্র সরকারের যদি নির্দেশ না মেনে চলে, কেন্দ্র সরকার যদি কোনো আইন যদি প্রণয়ন করে, সেই আইন যদি সে রাজ্যে বলে যে আমি লাগু করবো না, সেক্ষেত্রে 365 এর তহত রাষ্ট্রপতি শাসন লাগু হতে পারে। কাশ্মীরের কেসটা বলা হোক, কাশ্মীরের কেসটা হচ্ছে 360 যখন সরিয়ে দেওয়া হলো তখনকার কেস হচ্ছে যে 35% হচ্ছে আবদুল্লাহ ভোট পেয়েছিল 35%, 40% ভোট পেয়েছিল মেহবুবা মুফতি। এবার দুজনে যদি জোট বেঁধে যদি গঠবন্ধনে সরকার করতো তাহলে 50% উপরে চলে যেত, কিন্তু তারা 50%-এর উপরে যায়নি। এটাতে এমনিতে 75% হয়েছে, গঠবন্ধন হয়ে যেত, কিন্তু তারা দে রিফিউজড, সো দ্য স্টেট এমার্জেন্সি is announced and রাষ্ট্রপতি শাসন লাগু করা হয়েছে, তখন অ্যাবলিশন অফ 360টা অ্যাবলিশন করা হয়েছে। এ কি বলছে, यह ये तब लाया जाता है जब राज्य की संवैधानिक ढांचा विकल हो जाए। अनुच्छेद 355 में कहा गया है कि प्रत्येक संविधान के अनुरूप शासन करेगी, प्रत्येक
संविधान के अनुसार शासन करेगी, अर्थात बहुमत की सरकार द्वारा ही शासन होगा। अनुच्छेद 365 में कहा गया है कि राज्य केंद्र सरकार की दिशा নির্দেশ पर कार्य करेगी। এবার যদি কার্য না করে তখন লেগে যাবে। যদি 355 या 365 के कोई राज्य उल्लंघन करेगा तो राज्यपाल की सूचना पर मंत्रिमंडल की सिफारिश पर उस राज्य में राष्ट्रपति आपात लागू कर दिया जाता है। राजकीय आपात का अनुमोदन 60 दिन के भीतर करना अनिवार्य है। यदि राज्यसभा ने कर दिया है तथा लोकसभा अनुमोदन की पूर्व भंग हो तो नई लोकसभा 30 डेज के भीतर करेगी। संसद के दोनों सदनों में अनुमोदन मिलने के बाद 6 मंथ तक लागू रहेगा। 6 मंथ करके इसे अधिकतम 3 मंथ 6 मंथ करके इसे अधिकतम 3 बछर হবে 3 इयर्स तक लागू किया जा सकता है। রাষ্ট্রপতি শাসন যেটা সেটা আছে 6 মান্থ করে, এটা 3 বছর অবধি করা যায়। সেটা সূচনা দেবে গভর্নর, দেবে মন্ত্রিমণ্ডল মানে কাউন্সিল অফ মিনিস্টার যেটা আছে তার অ্যাডভাইসে হবে, লাগু করবে প্রেসিডেন্ট, অনুমোদন করবে সংসদের, রাজ্যসভা লোকসভা যারা আছে তারা 60 দিনের মধ্যে সেটাকে পাস করবে। এবার স্টেট এমার্জেন্সিতে 356 থেকে পাওয়ার টু গভর্নর কাছে চলে যাবে, বা গভর্নর হতে হবে সেই দেশের হওয়া চলবে না, সেই রাজ্যের হওয়া চলবে না, অন্য রাজ্যের হতে হবে ফার্স্ট। বাজেট করার ক্ষমতা চলে যাবে পার্লামেন্টের হাতে, আইন বা লেজিসলেশনের যে ক্ষমতা সেটা চলে যাবে পার্লামেন্টের হাতে। নো এফেক্ট অফ এমার্জেন্সি অন হাইকোর্ট আর ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারে কোনো প্রভাব পড়বে না। এমার্জেন্সিটা মৌলিক অধিকারে কোনো প্রভাব পড়বে না। আর হচ্ছে যেটা হাইকোর্টের কাজকর্ম সেটার প্রভাব পড়বে না। ফার্স্ট স্টেট যেখানে ইম্পোজ হয়েছিল ন্যাশনাল এমার্জেন্সি 356 সেটা হচ্ছে পাঞ্জাব পেপসু, তখন এটা ছিল পেপসু, পাঞ্জাব অ্যান্ড ইস্ট পাটিয়ালা স্টেট ইউনিয়ন। Punjab and East Patiala State Union. National State Emergency both are taken from Germany. National Emergency আর State Emergency যে দুটো আছে সেটা both সেটা জার্মানি থেকে নেওয়া হয়েছে, আর যে ফাইন্যান্সিয়াল যে এমার্জেন্সি সেটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। এটা হলো अपवाद की रूप में जम्मू और कश्मीर में राजकीय आपात 3 वर्ष से अधिक तक रहेगी। अपवाद के रूप में जम्मू और कश्मीर में राजकीय आपात 3 वर्ष के अधिकतर रहेगी। पहली बार राजकीय आपात पंजाब पेप्सू 1952 में लागू हुआ। राजकीय आपात का प्रभाव, राज्य की सारी शक्तियां राज्यपाल के हाथ में चली जाती है, मुख्यमंत्री शक्ति विहीन हो जाती है, राज्य की विधायी शक्तियां संसद के पास चली जाती है, राज्य के बजट करने की क्षमता बजट संसद में प्रस्तुत होता है। राजकीय आपात के दौरान हाईकोर्ट की कार्य प्रभावित नहीं होता है। এটা ইম্পর্টেন্ট। বিত্তীয় আপাত যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, সেটা আর্টিকেল 360, সেটা হচ্ছে লেস মানি, যদি পয়সা কম হয়ে যায় অ্যাডভাইস কে দেয়, অ্যাডভাইস হয় কাউন্সিল অফ মিনিস্টার দেয়, লাগু কে করে প্রেসিডেন্ট করে, অ্যাপ্রুভাল কে দেয় পার্লামেন্ট দেয়, লোকসভা রাজ্যসভা যে পার্লামেন্ট সে টাইম হচ্ছে 60 ডেজের অন্তর অন্তর করে দেওয়া হয়, সেটা হচ্ছে পিরিয়ডটাই হচ্ছে ইনফিনিটি, মানে সেটাকে আটকানো হয়। এবার যখন দেখবে পয়সা ঠিকঠাক চলে আসছে তখন সেটাকে আটকে দেওয়া হয়। কীরকম 1991-এ 15 দিনের ফরেন রিজার্ভ লেফট ছিল, থার্ড বেস্ট এখন সেই অবস্থা থেকে সরিয়ে এসে ইন্ডিয়া হচ্ছে থার্ড বেস্ট এক্সপোর্ট সাফিসিয়েন্ট কান্ট্রি। স্যালারি, প্রেসিডেন্টের যে স্যালারি সেটা শুধুমাত্র ডিডাক্ট করা হয় না, সব গভর্নমেন্ট এমপ্লয়ের টাকাকে কেটে নেওয়া হয়। বাজেটে যেটা 43% শেয়ার দেওয়া হয় সেই স্টেটকে, সেই পার্টিকুলার রেসপেক্টিভ স্টেটকে সেই 43% শেয়ার দেওয়া হবে না। স্টেটের যে বাজেট থাকে সেই পয়সা দেওয়া হবে না, এক্সপেনশন অফ গভর্নমেন্ট কমিয়ে দেওয়া হবে। ট্যাক্স যেটা মানুষের উপর যে ট্যাক্স সেটা বাড়িয়ে দেওয়া হবে। সাপোজ একটা জিনিসের দাম হচ্ছে 8 লাখ টাকা, এবার তার উপর 10 লাখ টাকা ট্যাক্স বসিয়ে পড়ে সেটা 18 লাখ টাকা মার্ক প্রাইসে বিক্রি करा হবে। वित्तीय आपात अनुच्छेद 360, इसे यूएसए के संविधान से लाया गया है। इसे तब लाया जाता है जब देश की वित्तीय स्थिति काफ़ी खराब है। इसे मंत्रिमंडल की सलाह पर राष्ट्रपति लाते हैं। संसद की दोनों सदनों द्वारा 60 दिन के अंदर अनुमोदन करना अनिवार्य है। यदि राज्यसभा ने अनुमोदन कर दिया तो लोकसभा भंग हो तो नई लोकसभा 30 डेज के भीतर अनुमोदन करेगी। एक बार अनुमोदन मिलने के बाद जब तक संसद नहीं हटाएगी तब तक नहीं हटता है। ये
ये अभी तक लागू नहीं हुआ है। राष्ट्रपति के वेतन को छोड़कर राष्ट्रपति के वेतन को छोड़कर बाकी सरकारी कर्मचारी को वेतन काट लिया जाता है। दो सरकारी टू টু হচ্ছে সরকারি খরচ में कटौती की जाती है, ট্যাক্স बढ़ा दिया जाता है। এবার তিনটে যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে আপাত, সেটা হচ্ছে রাষ্ট্রীয় আপাত, রাজকীয় আপাত, সেটা হচ্ছে, আর থার্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। রাষ্ট্রীয় আপাত হচ্ছে 352, 356 আর 360। সংসদের অনুমোদন দরকার পড়ে। যে রাষ্ট্রীয় আপাত সেটা হচ্ছে 30 ডেজের মধ্যে, আর নতুন লোকসভা 30 ডেজের মধ্যে। আর বাকি যেগুলো আছে যেমন হচ্ছে ন্যাশনাল স্টেট এমার্জেন্সি আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, এটা 60 ডেজের মধ্যে করতে, এটা 60 ডেজের মধ্যে করতে। নতুন যদি লোকসভা আসে 30 ডেজ, এটা 30 ডেজ নতুন লোকসভা যদি আসে। আর যদি রাষ্ট্রীয় আপাত থাকে তবে ফার্স্টের যে কেসটা সেটা শুধুমাত্র 30 ডেজের মধ্যে করতে হয়। নতুন লোকসভা যদি আসে তখন সেটা 30 ডেজের মধ্যে তিনটে কেসেই করতে হয় নতুন লোকসভাকে 30 ডেজের মধ্যে। আর ন্যাশনাল যেটা এমার্জেন্সি সেটা 6 মাস করে ইনফিনিটি অবধি চলতে পারে। স্টেট এমার্জেন্সি সেটা 6 মাস করে 3 বছর অবধি চলতে পারে। আর ফাইন্যান্সের যে এমার্জেন্সি সেটা ইনফাইনাইট টাইমের জন্য লাগুই করা হয়, সেটাকে সংসদ থেকে আবার সরানো হয়। ওকে, থ্যাংক ইউ।